বিয়েটা গ্রামে হচ্ছে, তবে রিসেপশন এখানেই হবে। আর বিয়ের যাবতীয় অনুষ্ঠান, মানে আজকালকার দিনে যা হয় আর কি, সেগুলো সব গ্রামেই হবে। তাই আমরা বিয়ের কয়েকদিন আগে সবাই গ্রামে পৌঁছে যাব। কি, তাই তো বিআই সাহেব? আজাদ চৌধুরী হাসতে হাসতে হবে একদম একদম সরি আজাদ চৌধুরী হাসতে হাসতে হবে একদম একদম। ওদিকে জুবায়ের খানের কথা শুনে ছোটরা সবাই হুররে বলে চেঁচিয়ে ওঠে। জুবায়ের খান সহ সবাই হেসে ওঠেন, কিন্তু সাদের নজর আখির পানে সীমাবদ্ধ। মেয়েটি হাসছে, হাসির সঙ্গে কেঁপে উঠছে তার চোখ ঠোঁট। সাদ কেমন যেন হয়ে গেল, ভুলে গেল দৃষ্টি ফেরাতে। ফলস্বরূপ চোখাচোখি হলো আখির সাথে। আখি তার দিকে ফিরে মিষ্টি এক হাসি উপহার দিল। এটা হয়তো প্রথম না, এর আগেও কৃতজ্ঞতার হাসি সে হেসেছে, কিন্তু এবারের খুশির রেশ যেন একটু বেশি। সকলে মিলে ঠিক 1 মাস পরে সামির আর সাজির বিয়ের ডেট ঠিক করলেন। সামির তো ভীষণ খুশি। আর মাত্র 1 মাস, তারপরেই সে তার সাজ বাতিকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে, যখন তখন দেখতে পারবে, ছুতে পারবে। এর থেকে খুশির আর কি হতে পারে। চা বানানোর দায়িত্ব পড়েছে আখির কাঁধে। কথায় কথায় রুবাইয়া বেগম বলেছেন আখি খুব ভালো চা বানাতে পারে। ব্যাস, তাতেই আজাদ চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী বায়না করলেন, শুরু করলেন আখির হাতে চা খাবেন বলে। আখিও হাসি মুখে চা বানাতে চলে গেল। তবে যাওয়ার আগে শুনে গেল কে কোনটা খেতে পছন্দ করে। ছোটলা সবাই কফি খেতে চেয়েছে, বড়দের জন্য চা। তবে সে সবাইকে জিজ্ঞেস করলেও স্বাদকে কিছু জিজ্ঞেস করেনি। তবে স্বাদের এতে কিছু যায় আসে না। তবে ব্যাপারটা কি আর নজরে এসেছে, সে বেশ খুশি এটা নিয়ে। আখিকে তার এমনি পছন্দ না, যদিও তার সাথে তেমন কোনো মনোমালিন্য, কথা কাটাকাটি তার মতের অমিল হয়নি। কিন্তু জবে থেকে সাদ আখিকে কোলে নিয়েছে, তবে থেকে তার আখিকে পছন্দ না। একরকম স্বাদের আশেপাশেও সে আখিকে সহ্য করতে পারে না। কি আর আসা পর্যন্ত আখিকেই পর্যবেক্ষণ করে যাচ্ছে, সুযোগ খুঁজে যাচ্ছে তার সাথে কথা বলার। কিন্তু এত মানুষের ভিড়ে তো সেটা সম্ভব না। অজ্ঞতা নিজেকে দমিয়ে নেয় সে, আর অপেক্ষা করে সঠিক সময়ের। আখি বড়দের চাগুলো আগে দিয়ে গিয়ে এখন রান্নাঘরে কফি বানাচ্ছে আর গুনগুন শব্দে গান গাইছে। কত বছর পর সে গ্রামে যাবে, মামা বাড়ি যাবে, মজা করবে। সর্বোপরি সে নিজের বাড়িতে যাবে। এসব ভেবেই তার এখন নাচতে ইচ্ছে করছে। খুব আনন্দিত দেখছি। কারো কণ্ঠস্বর শুনে আখি তার দিকেই তাকায়, দেখে সাত কেমন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই আগের মতো গম্ভীর তবে শান্ত। কিছু বলবেন? মাথা মোটা মেয়েকে কিছু বলে লাভ আছে? মানে? সাত এবার আর ভনিতা না করেই বলে, তখন মিস্টার খানকে কি বলছিলে? তোমাকে ছাড়াই যেন গ্রামে বিয়েটা হয়? আপনি কিভাবে শুনলেন এটা? নিজের কানটা কি খাড়া করে রেখেছিলেন? অন্যের কথা শুনছিলেন? লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শোনার মতো মেন্টালিটি আমার নাই। তবে ধীর কণ্ঠের নামে এত জোরে কথাগুলো বলছিলে যে পুরো শহর শুনতে পাবে। মোটেও না। আসলে আমি ভেবেছিলাম। এত বেশি বুঝো কেন তুমি? আখির খুব রাগ হয় সাদের কথায়, তবু এখন রাগ করা যাবে না, নইলে এই ছেলের সুযোগের সৎ ব্যবহার করে তাকে আরো রাগাবে। আর সেই সুযোগটা তো আখি তাকে দেবে না। সে হেসে বলে, আসলে কি বলুন তো, আমি তো বেশি বুঝবই, কারণ আমার ব্রেন যে ভালো। আর যার ব্রেন ভালো সে বেশি বুঝবে না, সেটা কি হয়? খুব কথা শিখে গেছো দেখছি। কি করব বলুন, পরিস্থিতি মানুষকে কত কিছু শেখায়। তাই তো শিখছি বাই দ্য রাস্তা। ধন্যবাদ। ফর হোয়াট? এই যে, আব্বুকে রাজি করালেন বিয়েটা গ্রামে হওয়ার জন্য। তোমার কেন মনে হলো যে আমি ওনাকে রাজি করিয়েছি? ওখানে তো আরো কয়েকজন ছিল। আমি নিজের আব্বুকে চিনি, উনি না বললে অত সহজে হ্যাঁ হয় না সেটা। তবে আজকাল সেটা অনেকটাই পাল্টে গেছে। উনি দেখছি সব কিছুতেই রাজি হয়ে যাচ্ছেন। অবশ্য তার ক্রেডিট আপনারই। মানছো তাহলে? আখি হেসে হেসেই বলে, অবশ্যই, কেউ কিছু করলে বা উপকার করলে সেটা বলতে দ্বিধা কিসের? সাত কিছু না বলে বেরিয়ে আসতে নিলে আখি তাকে থামিয়ে দেয়। দাঁড়ান, কি? আপনার কফি। সাত কিছু বলতে যাবে তার আগে আখি বলে, চিন্তা নেই, এটা ব্ল্যাক কফি, তেতো মানুষের তেতো কফি। হো হো, রিয়েলি? আমি আর তেতো মানুষ? তুমি কি আমাকে টেস্ট করে দেখেছো? সাদের কথায় আখি থতমত খায়। বোঝার চেষ্টা করে সাদ আসলে কি মিন করে কথাটা বলেছে, কিন্তু সে বুঝতে পারে না, ব্যর্থ হয়। পরক্ষণেই ভাবে সে হয়তো কথার কথাই বলেছে, তাই তো বলে, আমি মানুষ,
রাক্ষসী না যে আপনাকে টেস্ট করে দেখতে যাব। বরং আপনার জায়গায় কথাটা আমি বললে মানাতো। তারপরে সাদের হাতে কফির কাপটা ধরিয়ে দিয়ে বলে, নিন এটা খান, নইলে তো আবার বলবেন সবার জন্য বানিয়েছি কিন্তু আপনাকে দিইনি। আমার জন্য কফি বানাতে বলেছি তোমাকে? বলেননি, কিন্তু আপনি আমার একমাত্র বেয়াই সাহেব। যদি আরও অনেকে আছে তবুও আমার আর আপনার সম্পর্ক তো আলাদা, তাই না? সাদ কফির কাপে চুমুক দিতে দিতে বলে, কেমন আলাদা আর কেমন সম্পর্ক? ওই যে দা কুমড়ো সম্পর্ক, মানে বোঝেন? মানে? তার মানে বোঝেন না, বোঝাতে হবে। আপনি এক কাজ করুন, কফিটা বসে বসে খান, আমি বাকিদের জন্য কফি বানিয়ে ফেলি। বলেই আখি নিজের কাজে লেগে যায়। ওদিকে সাদ এই প্রভাত বাক্যের মিনিং খুঁজতে বসে যায়। কফি তো ভালোই বানাও দেখছি। তা রান্না বান্না কিছু পারো নাকি শুধু মুখটাই চলে? প্রসেসিং চলছে। কিসের প্রসেসিং? রান্নার প্রসেসিং। আপাতত রান্নার শিখছি, কদিন পর আস্তে আস্তে আকার, ডাবল সবটা শিখে যাব। আখির কথা শুনে সাদ কেমন করে তাকায় তার দিকে, ভাবতে থাকে এই মেয়ে বলে কি, এমন কথা সে বাপের জন্মেও শোনেনি। মাঝে কেটেছে একটা দিন। সাদের বাড়ি এসে থামে একটি পরিত্যক্ত বাড়ির সামনে। অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছে। যদিও গ্রামের রাস্তা এখন অনেকটাই উন্নত, চারিদিকে ঢালাই ও পিচের রাস্তা, তবুও বর্ষাকালে সেগুলোর হালও বেহাল হয়ে গেছে। গাড়ি থেকে সাদ ও সামির দুজনেই নেমে দাঁড়ায়। সামির পরিত্যক্ত বাড়িটির দিকে তাকিয়ে বলে, ও, এত পুরো রাজবাড়ি, শুধু যত্নের অভাবে আজ এই বেহাল হয়ে আছে। আচ্ছা ভাইয়া, এটা কি আগের রূপ দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। চল ভিতরে গিয়ে দেখি কেমন অবস্থা। শহর থেকে তো তেমনই লোক আনতে হবে। চলো। সাদ আর সামির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। কেউ দাঁড়াও বলে হুঙ্কার ছাড়ে। দুলাভাই সেখানেই দাঁড়িয়ে পড়ে, দু ভাই সেখানেই দাঁড়িয়ে পড়ে। পিছন ঘুরে তাকাতে একজন বয়স্ক মানুষ তাদের নজরে ধরা পড়ে। আমি সামির চৌধুরী, আর ইনি আমার ভাইয়া সাদ চৌধুরী। আমরা শহর থেকে এসেছি। আসলে এ বাড়িতে আমার বিয়ে হবে, তাই ভূতের বাড়িতে আমরা মানুষের বাড়ি বানাতে এসেছি। বিয়ে তারপরেই হবে। সামির আবার কিছু বলতে নিলে সাদ তাকে থামিয়ে দেয়। সে এতক্ষণ ধরে এই বয়স্ক ব্যক্তিটিকেই পর্যবেক্ষণ করছিল। ওনাকে দেখে সাদ বলে, আপনি আশরাফ নানা, তাই না? তুমি আমার নামে কি করে জানো? তুমি আমার নাম কি করে জানো? সত্যি করে বলো তো, কি উদ্দেশ্যে এখানে এসেছো? বিয়ের উদ্দেশ্যে এসেছি। 1 মাস পরে এই বাড়িতেই আমার ভাইয়ের বিয়ে হবে। এই বাড়িতে বিয়ে দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। এই বাড়িতে তেমনিতে কেউ প্রবেশ করে না, সেখানে বিয়ে তো দূরে থাক। অধিকার অবশ্যই আছে। আপনি জানেন আমরা কারা, কি আমাদের পরিচয়? সামিরের কথায় লোকটি সেদিকে তাকিয়ে বলে, তোমাদের যেই পরিচয়ে থাক না বাপু, এই বাড়িতে ওসব হবে না। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। মানছি আপনি এত বছর এই বাড়ির খেয়াল রেখেছেন, পাহারা দিয়েছেন, কিন্তু কয়েক বছর আগেই তো হঠাৎ করেই সেসব করা বন্ধ করে দিয়েছেন। তাহলে আজ কেন বাধা দিচ্ছেন? সব খবর নিয়েই এসেছো দেখছি। নিয়েছি তো অবশ্যই। আর খবর দিয়েছেন এই বাড়ির কর্তা স্বয়ং জুবায়ের খান। জুবায়ের খানের নাম শোনা মাত্র আশরাফ সাহেবের ভ্রু কুঁচকে আসে। ওনার বৃদ্ধ মস্তিষ্ক একটা কথা জানান দেয়, এই ছেলেগুলো বিয়ের নামে বাড়িটা দখল করতে এসেছে। জুবের খান তোমাদের পাঠিয়েছে? অসম্ভব। এই বাড়িতে সে বাইরের লোকেদের বিয়ে কখনোই মেনে নেবে না। লোকটির কথা শুনে সামিরের বেশ রাগ হয়, কিন্তু সাদ নিলিপ্তভাবে দাঁড়িয়ে। সামির তার ভাইয়ের পানে চেয়ে কিছু বলতে যাবে, তার আগে সাদ বলে, বাইরের লোক কাকে বলছেন না? আপনি জানেন আমরা কে? তা কোন নবাবপুত্র তোমরা? আমার আম্মু জান্নাতুল ফেরদৌস, আব্বু আজাদ চৌধুরী। চিনতে পেরেছেন? জান্নাতুল বেগমের কথা শুনে লোকটা এক ঝটকা খায়, তবে সাদের কথাই বিশ্বাস করে না। তোমরা জান্নাতুলের ছেলে? এটাও বিশ্বাসযোগ্য হতেই পারে না। সামির, তোর শ্বশুরকে ফোন লাগা। আর হ্যাঁ, ভিডিও কল কর। এইসব নাটক আমার ভালো লাগছে না। ভালোভাবে বলেও কাজ হচ্ছে না যখন, তখন কল করে প্রমাণ দে। আমাদের অনেক কাজ আছে। সাদের কথা মতো সামির জুবায়ের খানকে ভিডিও কল করেন। কয়েকবার রিং হওয়ার পরে তিনি কল রিসিভ করেন। মামা, কথা বলুন। বলেই সামির নিজের ফোনটি ওই ব্যক্তিটির পানে এগিয়ে দেয়। ব্যক্তিটি ফোনের স্ক্রিনে তাকাতেই তার চোখ দুটো জল জল করে ওঠে, চিকচিক করে ওঠে পানি। জুবের বাবা, কেমন আছো তুমি? ভালো আছি চাচা, তুমি কেমন আছো?
তোমাদের ছেড়ে কি ভালো থাকতে পারি? সেই তো গেলে, আর তো আসলে না। আগে তো মাঝে মাঝে লোক দিয়ে খবর নিতে, এখন তো সেটাও ভুলে গেছো। আসলে কাজের অনেক চাপ, আর গ্রামের কথা মনে পড়লেই পুরানো স্মৃতি সব ভেসে আসতো, তাই আর খোঁজ নেওয়া হয়নি। তবে আপনি কি করছেন না করছেন সে সবটা আমার জানা। এই ছেলে দুটো তাহলে? ওরা আমার জানুর ছেলে। 1 মাস পরে জানুর ছোট ছেলের সাথে সাজির বিয়ের ঠিক হয়েছে। কি বলছো? ঝাঁঝি এত বড় হয়ে গেছে? হ্যাঁ, আর বিয়ে করে পরের ঘরও চলে যাবে। যাই হোক, আমার বাগ্নীদের খেয়াল রেখো। আমি জানতাম না যে ওরা আজকে ওখানে যাবে। জানলে আমি তোমাদেরকে জানিয়ে রাখতাম। তুমি চিন্তা করো না, আমি ওদের খুব ভালো করেই খেয়াল রাখবো। জানলে আমি তোমাকে জানিয়ে রাখতাম। আচ্ছা। বলেই আশরাফ খান সামিরের হাতে ফোনটি দিয়ে বলে, তোমরা সত্যি? এবার বিশ্বাস হলো তো? কিন্তু কিভাবে হলো সব? জুবাইর বাবা তো রেগেছিলেন। সেসব গল্প পরে হবে না, না? এখন আমাদের বাড়িটির অবস্থা কেমন সেটা বলুন। শহর থেকে লোক এসে সব বাড়ি পরিষ্কার আর রং করে দিয়ে যাবে। আশরাফ সাহেব ওদের নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এক এক করে দেখাতে লাগলো বাড়ির পরিস্থিতি। সব দেখে সাদ বুঝলো বাড়ির হাল বেহাল। নতুন করে ডেকোরেট করতে অনেক লোক লাগবে, তাই তো কল করে সব ব্যবস্থা সঙ্গে সঙ্গেই করে ফেললো। সামির তখনও বাড়িটির দিকে তাকিয়ে আছে, ভাবছে এই বাড়িতে তার আম্মুর কত কত স্মৃতি জড়িয়ে আছে, আর সব ঠিক থাকলে সাজিরও অনেক স্মৃতি থাকতো। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন আবার নতুন করে শুরু হবে ভালোবাসার নতুন অধ্যায়। কল কেটে সাদ আশরাফ সাহেবকে বললেন, এইখানে থাকার কোনো জায়গা হবে না? না, আমরা এখানে 2 দিন থাকতে চাইছিলাম। সবাইকে কাজগুলো বুঝিয়ে না দিলে তারা তো ভুল করবে, আর বারবার কাজ ছেড়ে এখানে আসাটাও তো সম্ভব না। গ্রামের মধ্যে বাড়ি ভাড়া তো পাওয়া যাবে না, আর আমরা এই বাড়িতেও থাকতে দেব না, সেটা সম্ভব না। আমাদের নিজেদেরই থাকার জায়গা হয় না, আর তাছাড়া তোমাদের মতো বড়ভাবে মানুষ কুড়ে ঘরেই থাকতে পারবে না। আশরাফ সাহেবের কথা শুনে সাদ বেশ চিন্তিত হয়। এখন কি হবে ভাইয়া? 2 দিন কি গাড়িতেই কাটাতে হবে? একটা উপায় আছে, কিন্তু সেই উপায় কাজে লাগানো ঠিক হবে না। কি উপায়? চেয়ারম্যানের বাড়ি, আব্বাস ফারুক। চেয়ারম্যানের নাম শুনতে সাদ হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মনে পড়ে যায় রুবাইয়া বেগমের বলা কথাগুলো। শরীরের রগগুলো ফুলে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে আখির মুখখানি। তবে তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নেয়, শান্ত করে নিজেকে। তার কোনো প্রয়োজন হবে না, আমরা কোনো না কোনো ব্যবস্থা করে নেব। কিন্তু ভাইয়া, চেয়ারম্যানের বাড়িতে কি করে সমস্যা? উনি চরিত্রহীন মানুষ, ওনার ছেলে আর নাতিটাও সেই হয়েছে। যত খারাপ কাজ আছে সবই করে, তাই অন্য গ্রামে কোনো মেয়ে শান্তিতে থাকতে পারে না। একবার তো আখি। থাক, আমরা ম্যানেজ করে নেব। সাদ আশরাফ সাহেবকে ওনার কথা শেষ করে দেন না। কিন্তু উনি আখিকে নিয়ে কিছু না ভাই, এখন চল, আমাদের যেতে হবে। কি বলছিলেন? একটা কাজ করলে হয় না ভাইয়া? এখন তো সকাল, ওদের আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। আমরা একটা রুম কিছুটা পরিষ্কার করে রাখি, বাকিটা এসে ওরা করে দিবে। 2 দিন না হয় সেখানেই থাকবো, কি বলো? সামিরের কথায় সাদ কিছুটা ভাবুক হয়, অতঃপর বলে, গুড আইডিয়া। দেখতে হবে না কার ভাই? সাদ আলতো হাসে। খাবার দাওয়াটা হলে বাড়িতেই করো, আমি ওইখানে খাবার নিয়ে যাব। না না, তার দরকার হবে না, আমরা ম্যানেজ করে নিব। তা বলো কি হয়ে তা বলো কি করে হয়? থাকতে দিতে পারলাম না, অন্তত খেতে দেওয়ার সুযোগটা তো দাও। করতে পারি, তবে একটা শর্ত আছে। আশরাফ সাহেব বলেন, বলো না, কি শর্ত? বাজারের টাকাটা আমাদের থেকে নিতে হবে। আর হ্যাঁ, না করবেন না, আমরা আপনার নাতি হই, নিজের মানুষ, লজ্জা পাবেন না। সাদের ব্যবহারে বেশ মুগ্ধ হয় আশরাফ সাহেব। সামিরের ব্যবহারেও তাই। মনে মনে বলেন, ছেলে দুটো ঠিক মায়ের মতো হয়েছে, শুধু ভুল বোঝাবুঝি সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি দেখি কোনো খাবার ব্যবস্থা করি। আশরাফ সাহেব চলে যাওয়ার আগে সাদ ওনার দিকে কর করে 5,000 টাকার নোট ধরিয়ে দিলেন। এ কি, এত টাকা? এত টাকা নিয়ে আমি কি করব? যা ইচ্ছা, আমার ইচ্ছা হলো দিলাম। আমার তো নানা নেই, আপনি এখন আপন।
সাদের কথায় আশরাফ সাহেবের চোখে পানি চলে আসে। তিনি দু ভাইকে দোয়া করে চলে যান। তিনি যেতেই সামির সাদকে প্রশ্ন করে, ভাইয়া তুমি ঠিক আছো? কেন, আমার আবার কি হবে? না মানে এত নম্র ব্যবহার। তোর কি মনে হয় আমি শুধু ঝগড়া করি, রাগ দেখাই? না না, সেটা কখন বললাম? এমনি আজ একটু বেশি নম্র লাগছে তোমাকে। আম্মুর বাসায় এসেছি তাই হয়তো। আমার আম্মুর নিজের বাড়ি। সামিরও সহমত পোষণ করে বলে, আম্মু কত খুশি হবে এখানে আসলে। হ্যাঁ। ওদিকে আশরাফ সাহেব বাড়িতে গিয়ে সবাইকে সবটা বলে। সবটা শোনার পরে সাদ আর সামিরের আসার খবরটা তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে চারিদিকে। এমনকি সেই খবরটা পৌঁছে যায় প্রাক্তন চেয়ারম্যানের কানে। বর্তমানে ওনার ছেলে এখন চেয়ারম্যান। খবরটা পাওয়া মাত্রই আব্বাস ফারুক আর ওনার ছেলে ফিরোজ বেরিয়ে পড়ে জমিদার বাড়ি তথা খান বাড়ির উদ্দেশ্যে। চায়ের টং সেখানে বসে বসে মনের সুখে চায়ের কাপে চুমুক দিচ্ছে সামির। পাশেই দাঁড়িয়ে সাদ। সে আপাতত গভীর চিন্তায় মগ্ন। তবে সেই চিন্তার রেশ বা ধারণা কারো বোঝার ক্ষমতা নেই। সামির চায়ের কাপে চুমুক দিতে দিতে তার ভাইয়ার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করছে। ভাইয়া তুমি কি বাড়ির ডেকোরেশন নিয়ে চিন্তিত? যদি সেটা হয় তাহলে বলবো চিন্তা করো না, সব সময় মতো হয়ে যাবে। সাদ হাসে সামিরের কথায়। নিজের দৃষ্টি নিক্ষেপ করে দূর আকাশে। ভাবে, কি আছে এই মেঘমুক্ত আকাশে? মানুষ কেন নিজের ভাবনা সেখানে ঢেলে দেয়? কেন নিজের আবেগ, কষ্ট, অভিমান সবটাই জাহির করতে চায়? কেন? সেই প্রশ্নের উত্তর তার অজানা। সাদের ভাবনার মাঝেই কেউ প্রশ্ন করে, তোমরাই শহর থেকে এসেছো? কারো বয়স্ক ভারী কণ্ঠস্বরে সাদ আর সামির দুজনেই সেদিকে তাকায়। দেখে একজন পাঞ্জাবি পরিহিত শ্যাম বর্ণের 50 পুরুষ দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আরেকজন, চেহারায় বয়সের ছাপ, তবে চোখে মুখে গাম্ভীর্য বিদ্যমান। মুখের কোণে হিংস্রতা। যে কেউ তার চোখের দিকে দেখলেই বুঝতে পারবে তার নোংরা চাহনি। যেই চোখে হাজার হাজার মেয়ে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে, শিকার হচ্ছে কুৎসিত দৃষ্টির। সামির চা শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের প্রশ্নের প্রতি উত্তরে নিজেই বলে, জি, আপনি? আমি এই গ্রামের প্রাক্তন চেয়ারম্যান আব্বাস ফারুক। আব্বাস ফারুকের পরিচয় পেয়েই সাদের চোয়াল শক্ত হয়। রাগের চোটে মুষ্টিবদ্ধ করে নিজের হাত। কঠিন দৃষ্টিতে তাকায় আব্বাস ফারুকের দিকে। চোখের সামনে ভেসে ওঠে আখির মুখটি। না জানি সেদিন কি হতো। মেয়েটার তো বড় ক্ষতি হয়ে যেত। এই লোকটা দায়ী হতো তার জন্য, শুধুমাত্র এই লোকটা। এখানে কি কাজ তোমাদের? শুনলাম জমিদার বাড়ি নাতি তোমরা, এটা কি সত্যি? যেটা শুনেছেন সেটা 100% খাঁটি। এখন আপনাদের কিছু বলার থাকলে বলুন, আমাদের কাজ আছে। সাধের কথায় কিছুটা অপমান বোধ করে আব্বাস ফারুক। বাঁকা হেসে বলে, গরম রক্ত, রক্তের মতোই কথার তেজ। ভালো ভালো ভালো, খুব। সাদ কোনো উত্তর দেয় না। সামির নিজে থেকেই বলে, আমরা আসলে এখানে বিয়ের জন্য এসেছি। 1 মাস পরেই আমার বিয়ে। ভালো। বিয়ে? তা মেয়ে আবার বিয়ের দিন ভেঙে যাবে না তো? তোমাদের মায়ের মতো পরপুরুষের বিয়ে, তোমাদের মায়ের মতো পরপুরুষে ভেড়ে যাবে না তো? দেখো বাপু, গ্রামের সম্মান বারবার ডোবাতে পারবো না। কথাটা শোনা মাত্রই সাদ হিংস্র হয়ে ওঠে। সামিরের হাসি হাসি মুখ কালো হয় নিমিষে। সাদ ছুটে গিয়ে আব্বাস ফারুকের পাঞ্জাবির কলার চেপে ধরে। আর একটা বাজে কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। যতটা বলেছিস সেখানেই ফুল স্টপ লাগা, নইলে তোর জীবনে আমি সারা জীবনের মতো ফুল স্টপ লাগিয়ে দেব। সাদের কথা শুনে বাঁকা হাসে আব্বাস ফারুক। চায়ের দোকানের সামনে সবাই দাঁড়িয়ে তারা ভয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকে চেয়ারম্যানের দিকে। সবাই তার হিংস্রতার রাগ সম্পর্কে অবগত। দুঃখ পেতে থাকে তারা নতুন আসা ছেলেদের জন্য। একজন তো আরেকজনের কানে কানে বলেই ফেলে, আজ না একটা খুনো খুনো হয়ে যায়। আরে ছেলে দুটো কত সুন্দর, দেখলেই কেমন মায়া হচ্ছে। কিন্তু ওদের ভাগ্যে যে আজ কি আছে কে জানে। এই ছেলে, তোমার সাহস তো মন্দ না। আমার সামনে দাঁড়িয়ে আমার আব্বার গায়ে হাত দিচ্ছ। তোমার হাত আমি কেটে ফেলবো, কুকুর দিয়ে খাওয়াবো। ফিরোজের কথায় সাদ গম্ভীর দৃষ্টিতে তাকায় তার দিকে। ভারিক্ষী কণ্ঠে বলে, আমার গায়ে হাত দেওয়ার আগে তোর মাথা থেকে থরটাই আমি আলাদা করে দেব। আমাকে চিনিস না তুই। ভালো হয়ে যা, আর তোর এই বাপকেও বল বুঝে শুনে কথা বলতে।
ভাইয়া ছেড়ে দাও ভাইয়া। আব্বাস ফারুক সামিরের দিকে ফিরে বলে, তোমার ভাই তো আমাকে দেখে নিজের হাঁটু কাঁপাচ্ছে, বেচারা। তোমাকে কত ভালোবাসে, ছোটদের কথা শুনতে হয়, নইলে যে বেগার পাল্টে যাবে। সাদের হাত তখনও আব্বাস ফারুকের কলারে নিবদ্ধ। সে ক্রূর হেসে বলে, আমার ভাই আমার জন্য নয়, বরং আপনার জন্য ভয় পাচ্ছে। বলেই সে কলার ছেড়ে দেয়। হুঙ্কার দিয়ে বলে, এবার থেকে আমার বাড়ির মেয়ে বউদের নিয়ে যদি একটা বাজে কথা বলেছেন, তাহলে আপনার অবস্থা কি করব আপনি নিজেও জানেন না মিস্টার। এই ছেলে, দুদিনের পুচকি, তুমি আমাকে শাসাচ্ছ? জানো আমি কে? চেনো আমাকে? তোমার এই গ্রামে তোমার এই গ্রামে আসা আমি সারা জীবনের মতো বন্ধ করে দেবো। আপনি জানেন আমার ভাইয়া কে আর কাকে ভয় দেখাচ্ছেন? আপনার এই পুরো গ্রাম কিনে নেওয়ার ক্ষমতা রাখে আমার ভাইয়া, তাই সাবধান। কথা বলবেন ভেবেচিন্তে। আপনি আমার মামার বাড়ির মানুষ, প্রতিবেশী, তাই সেভাবেই থাকুন। পারলে অতিথি সেবা করুন। তাড়ানোর ভয় মোটেও দেখাবেন না, কারণ আমরা এখানেই থাকবো। চায়ের দোকানে উপস্থিত লোকগুলো দু ভাইয়ের সাহস দেখে অবাক। কেউ কেউ তো মনে মনে ভীষণ খুশি। যাক, এতদিনে চেয়ারম্যানের সামনে কেউ চোখ তুলে কথা বলার সাহস করেছে, এটাই তো চাই। কাজটা তুমি ঠিক করলে না। আমাকে তুমি চেনো না, জানো না আমার ক্ষমতা সম্পর্কে। সবার সামনে অপমান করলে তো এর ফল তুমি ভুগবে। দেখে নেবো তোমাকে। ছাদ নিলিপ্ত ভাবে দাঁড়িয়ে আছে। সামির বলে, আরে চান নিজেকে সামলান, বয়স তো কম হলো না, এখনও এত তেজ কিসের? হাত ধরলে তো আর নড়তে পারবেন না, আবার ক্ষমতা নিয়ে বড় বড় কথা। আব্বাস ফারুক রাগে ফুঁসতে ফুঁসতে ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে দুই ভাইকে ভালোভাবে পরখ করে রেখে গেলেন। মনে মনে ভেবে নিলেন নানান কুৎসিত চিন্তা ভাবনা। ওনারা যেতেই সামির সাদকে বলে, ভাইয়া, বিয়েটা কি এখানে হওয়া ঠিক হবে? ইনারা তো রীতিমতো এখনই আম্মুকে অপমান করছে, না জানি এখানে আসলে কি হবে। আর সাজিও আখিও তো আসে, অপমান তো ওদেরও করতে পারে, ওরাও তো একই পরিবারের মেয়ে। তার জন্য আমরা আছি কি করতে? আমরা পারবো না এইসব কথা থেকে তাদের দূরে রাখতে? পারবো, কিন্তু ওনারা তো কষ্ট পাবেন। এটুকু কষ্টের বিনিময়ে যদি গ্রামে ফিরে আসতে পারেন, নিজেদের স্মৃতিচারণ করতে পারেন, তাহলে এটাই হোক। তবে আমি নিজের পুরোটা দিয়ে চেষ্টা করবো এইসব কথা থেকে তাদেরকে আড়ালে রাখতে। বাকিটা সময় বলবে। সামির আর সাধের কথার মাঝে একজন বৃদ্ধ ব্যক্তি এসে দাঁড়ায় তাদের সামনে। ভেঙে আসা কণ্ঠে বলে, আমরা জমিদার বাড়িতে এসেছি না, আর এই গ্রামের পরম আত্মীয় আমরা। সামিরের কথা শুনে লোকটির ভ্রু কুঁচকে আসে। সে প্রশ্ন করে, আমরা জোবাইর খানের ভাগ্নে, জান্নাতুল ফেরদৌসের ছেলে। কথাটা শোনা মাত্রই সবাই নিজেদের মুখ চাওয়াচাই করে। বৃদ্ধ ব্যক্তিটি বলেন, মেনে নিয়েছে, শুধু ঠিক হয়নি, উনি এখন আমাকে নিজের জামাইও বানাইছে। তাই তো এখানে আসা, এখানে বিয়ের অনুষ্ঠান হবে। আপনাদের সবার দাওয়াত রইল, আসবেন কিন্তু। কথাটা শুনে সবাই কেমন অবাক হয়। অবিশ্বাস্যযোগ্য হয়ে পড়ে সবকিছু। তবুও সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায় ভেবে ওনারাও এটা মেনে নিলেন। নইলে সেদিন জুবায়ের খান বোন মা হারিয়ে যে ভেঙে পড়েছিলেন সেটা বলার নয়। বৃদ্ধ ব্যক্তিটি সামিরের কাছে এসে বলেন, অতঃপর সাদের দিকে ফিরে বলেন, কেন, কি করবেন উনি? আরেকজন পাশ থেকে ধীর কণ্ঠে বলে। সাদ বাঁকা হেসে বলে, দেখা যাক, আসছি তাহলে। বলেই সামিরকে নিয়ে সেখান থেকে চলে যায়। সামির যেতে যেতে বলে, কেন যে আমি চা খেতে গেলাম, না আমি চা খেতে যেতাম না এত ঝামেলা হতো। ঝামেলার কাছে আমরা যাইনি সামির, বরং ঝামেলা নিচের থেকে আমাদের কাছে এসেছে। তাই আমরা যেখানেই যেতাম না কেন, ওরা ঠিক আসতো। কিন্তু গ্রামের লোক যেটা বলল, ওরা যদি সত্যি আমাদের ক্ষতি করে দেয়? তুই ভয় পাচ্ছিস? পাচ্ছি তো, কিন্তু নিজেদের জন্য নয়, বাড়ির বাকিদের জন্য। তারা কি আমাদের মতো সবটা সামলাতে পারবে? এই সেসব তোকে ভাবতে হবে না, আমি দেখে নেব। এখন ওদের কল করে দেখ ওরা কতক্ষণে পৌঁছবে। কাজ বোঝাতে বোঝাতে তো রাত পার হয়ে যাবে। আমি দেখছি ভাইয়া। চুমকি চলেছে একা পথে, সঙ্গী চলে দস্কিতাতে। রাগ করো না সুন্দরী গো, রাগকে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী, একটু তাকাও, একটু মন ভরাও আমাদের।
কিন্তু কেউ ফিরে তাকায় না, বরং পাশ কাটিয়ে মাথা নিচু করে সবাই এগিয়ে যায় স্কুলের গেটের দিকে। রক্তিম ভাই, তোমার চাঁদ আসছে, দেখো দেখো। রক্তিম রক্তিম চোখে সামনের দিকে তাকায়, দেখে ধীর পায়ে হেঁটে আসছে একটি মেয়ে। দুধে আলতা গায়ের রং, মুখের আদল মাশাল্লাহ। রক্তিমের গাল যেন কেমন লালায়িত হয়ে ওঠে, চোখে ভেসে ওঠে কামনা, মনে জাগে নোংরা চাওয়া। সে টলতে টলতে সামনের দিকে এগোয়। এই সাত সকালেও সে নেশা পান করে বেরিয়েছে। আরে ফুলটুসি, কেমন আছো? নাকের কাছে বিভৎস এক গন্ধের আভাস পেয়ে নাক সিটকে নেয় মেয়েটি। গা গুলিয়ে আসে মুহূর্তেই। নিজের চুড়িদারের ওড়না নিয়ে নাক ঢেকে ফেলে তৎক্ষণাৎ, নইলে নির্ঘাত এক্ষুনি বমি হয়ে যাবে। আরে অভ্যাস করে নাও জানু, অভ্যাস করে নাও। তুমি যখন আমার কাছে আসবে তখন আমি তো এভাবেই থাকবো। মেয়েটি ভয়ে কাঁপতে থাকে, ভয়ার্ত দৃষ্টি নিয়ে তাকাতে থাকে এদিক ওদিক। সবাই দাঁড়িয়ে তাদেরকেই দেখছে, কেউ কেউ ছুটে চলে যাচ্ছে গেটের ভিতর। রক্তিম মেয়েটির হাত ধরতে যাবে, তখনই কেউ হন্তদন্ত হয়ে ছুটে আসে। রক্তিম ভাই, সর্বনাশ হয়ে গেছে। ছেলেটি এত জোরে কথাটা বলেছে যে নওরিন নামের মেয়েটি কেঁপে ওঠে। কোনো রকমে দ্রুত পালিয়ে চলে যায় স্কুলের ভেতর। রক্তিম বিরক্ত হয়। আসার আর সময় পেলি না গর্ধব, সবে হাতটা ধরতে যাচ্ছিলাম, সব শেষ করে দিলি। আরে ওসব রাখো রক্তিম ভাই, ওদিকে তো সাংঘাতিক এক কাণ্ড ঘটে গেছে। রক্তিম এবার একটু নড়ে চড়ে দাঁড়ায়। কি হয়েছে? ছেলেটি চায়ের দোকানে ঘটে যাওয়া সব ঘটনাই এক এক করে বলে। সবটা শুনে সবাই অবাক হয়। রক্তিম রাগে হিস হিস করতে থাকে। আমার গ্রামে এসে আমার দাদুর গায়ে হাত দেওয়া, ওই হাত এখনো আস্ত আছে কেন? দাদু কিছু বলেনি? দাদু ওকে দেখে নেবে বলে চলে গেছে। ওকে ওকে তো আমিই দেখে নেব, ওর জন্য আমিই যথেষ্ট। তা ওরা কারা? ওরা জুবাইর খানের ভাগ্নে। দুদিন পরে নাকি ওই ছোট ছেলেটার সাথে জুবাইর খানের মেয়ের বিয়ে। কি বলিস? রক্তিম তড়িৎ গতিতে তাকায় ছেলেটার দিকে। হ্যাঁ রক্তিম ভাই, সেটাই তো শুনলাম। এই ছেলে নিজেই বলছিল, আমি তখন চার দোকানে ছিলাম। জুবাইর খানের মেয়ের সাথে বিয়ে? তার মানে আঁখি, আমার আঁখি ডার্লিং, নাকি ওই সাজি? সেটা তো জানি না ভাই, শুধু শুনেছি মেয়ের সাথে বিয়ে। এবার কোন মেয়ে সেটা তো বিয়ের আগেই জানতে পারবো। জান, কার সাথে বিয়ে সেটা জেনে আয়। জান, কার সাথে বিয়ে সেটা জেনে আয়। ওই আঁখের জন্য আমার নাম খারাপ হয়েছিল। ওই মেয়েটা আমাকে পিটিয়েছিল, এখনো ভুলিনি আমি, এখনো না। ওই মেয়েকে আমার চাই। যদি বিয়েটা ওর সাথেই হয়ে থাকে তাহলে ওরা বিয়ের কথা ভুলে যাক, কারণ বিয়ে আমি করব আর ভোগও। আমার লেজে পাও দেওয়ার শাস্তি এবারও পাবে, হাড়ে হাড়ে টের পাবে। এখন ওই দুটো কোথায় আছে বল? হিসাবটা না হই এখন থেকেই শুরু হোক। ওরা জমিদার বাড়ির দিকে গেছে রক্তিম ভাই। এই চল সবাই, বেটাদের সাহস পরখ করে আসে একটু। কত বড় বুকের পাটা একবার দেখি। আমার গ্রামে দাঁড়িয়ে আমার দাদুর গায়ে হাত তোলা, ওর হাত আজকে আমি কেটেই ফেলবো। এই চল সবাই। রক্তিম সহ তার সাঙ্গপাঙ্গরা সবাই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সাত জমিদার বাড়ির দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে সামির। কথা শেষে সে সাদের উদ্দেশ্যে বলে, ভাইয়া, ওরা বেরিয়ে গিয়েছে, দুপুর পর পরই পৌঁছে যাবে এখানে। সাদ ছোট করে উত্তর দেয়। ওকে। তুমি কি কোনো কারণে আপসেট ভাইয়া? ওদের কথা ভাবছো? ওই চেয়ারম্যানের কথা? গম্ভীর শক্ত দাম্ভিক কণ্ঠে সেদিকেই দৃষ্টিপাত ঘটায় সাদ ও সামির। দেখে একটি 25 কি 26 বছরের যুবক তাদের সামনে দাঁড়িয়ে আছে। দৃষ্টিতে তার হিংস্রতা। সাদ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে তার গতিবিধি লক্ষ্য করে, বোঝার চেষ্টা করে তার পরিচয়। হয়তো বুঝেও ফেলে, তাও প্রশ্ন করে, হু আর ইউ? সেটা তোর এখানে আসার আগে জেনে নেওয়া উচিত ছিল। সে বেশ জোরালো কণ্ঠে বলে, আমি রক্তিম, রক্তিম তালুকদার, এই গ্রামের মাথা প্রাণ, চেয়ারম্যানের নাতি। সবাই আমাকে এক ডাকে চেনে। আমি সব, আমার সব। সাদ বিরক্ত হয়, বলে, কি সমস্যা তোমাদের? এক এক করে আসছো আর পরিচয় দিয়ে যাচ্ছ। আর কোনো কাজ আছে? যদি না থাকে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমো। আমাদের কাছে ব্যাঘাত ঘটাতে এসো না। লিভ। এই ছেলে, জাস্ট লিভ। আর একবার যদি দেখেছি আমাদের কাজের মাঝে এসে খ্যাক খ্যাক করতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে।
রক্তিমার কথা বলার সুযোগ পায় না, রাগে গজগজ করতে করতে চলে যায়। ওরা যেতেই সামির বলে, এদের কি সমস্যা বলো তো ভাইয়া? এসে পর্যন্ত দেখছি পিছনে পড়েই আছে। কাজ না থাকলে যা হয়, ফুল ফ্যামিলি পাগল, এখন আমাদের পাগল বানাতে এসেছে। তাই তো দেখছি, অসহ্য লাগছে আমার এসব। চল ভেতরটা গুছিয়ে ফেলি, ওদের কথা বাদ দে, আমাদের কাজ আমাদের করতে হবে। হ্যাঁ ভাইয়া চলো। সামির আর সাদ ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে সাদের ফোনে কল আসে। সাদ সামিরকে ভেতরে যেতে বলে কল রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে ভেসে আসে সুমিষ্ট মধুর কণ্ঠস্বর। বেআই সাহেব, আপনি আমাকে রেখে চলে গেলেন? সাদ মনে মনে ভাবে, এই আরেকজন, এই মেয়ে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কি হলো বেআই সাহেব, কথা বলছেন না কেন? আর একবার এসব বললে তোমাকে ধাক্কা মেরে আমি ফেলে দেবো। তাছাড়া এখানে কি ঝামেলা কম আছে যে আমি ঘাড়ে করে ঝামেলা বয়ে আনবো? আমি ঝামেলা? এমন কথা আপনি বলতে পারলেন? শোনো মেয়ে, একদম আমাকে ডিস্টার্ব করবে না, আমি কাজের মধ্যে আছি। আমায় নিয়ে যাননি কেন সেটা বলুন। কাল তো বলেছিলাম গ্রামে গেলে আমাকেও নিয়ে যাবেন। এখানে থাকবে কোথায় তুমি? তোমার মামারা থাকে এখানে, নাকি তোমার আব্বু থাকে? কোনটা? লোকের বাড়ি থাকবে? কেন, আপনারা যেখানে থাকবেন আমিও সেখানেই থাকতাম। আমরা রাস্তায় থাকবো, তুমি পারবে থাকতে? আপনাদের মতো মানুষ যদি রাস্তাতে থাকতে পারে তাহলে আমিও পারবো। শুধু কথা শিখে রেখেছো। ওই একটা মুখই তো আছে ব্যবহার করার জন্য, কথা বলার জন্য। কথা বলবো না? সাদ এবার সত্যি সত্যি বিরক্ত হয়। ভাবে এই মেয়ে এত কথা কেন বলে? মুখ খুললেই শুধু কথার ফুলঝুরি। তোতা পাখিও এত কথা বলে না। তুমি জানো তুমি একটা টকেটিভ মেয়ে। আই নো, তাতে কি? সবাই যদি কম কথা বলে তাহলে বেশি কথা কারা বলবে? এই যেমন আপনি পায়ে পা দিয়ে ঝগড়া করেন, আমি বলার পরেও তো করেন, তাতে বুঝি দোষ নেই? সাদ দীর্ঘশ্বাস ফেলে। কেউ তার সামনে এত কথা বলার সাহস দেখায় না, কিন্তু এই মেয়ে বড্ড বেশি সাহস দেখায়। এর একটা ব্যবস্থা করতেই হবে। সাদ টুক করে কলটা কাটে। হ্যালো হ্যালো। ওদিকে কল কেটে গেছে দেখে আঁখি হো হো করে হেসে ওঠে। আমাকে জ্বালানো, তাই না? এবার কি হলো মিস্টার চৌধুরী? আপনাকেই তো আপনার মতো করেই রাগিয়ে দিলাম। এরপর থেকে আমাকে রাগাতে আসলে মোটেও ভালো হবে না। আমি জানতাম আপনি আমাকে নিয়ে যাবেন না, তাই তো কথাটা বলেছিলাম। এবার এটা নিয়েই আমি আপনাকে জ্বালাবো। দেখবো আপনি না রেগে যান কোথায়। দুপুরের পরপরই সবাই মাধবপুর পৌঁছে যায়। সঙ্গে নিয়ে আসে প্রয়োজনীয় সব সামগ্রী। সামির আর সাদ দুজনে মিলে একটা রুম কোনো রকমে পরিষ্কার করেছে। আরেকটা রুম লোকগুলো এসেই পরিষ্কার করে দেবে। দুদিন এখানে থাকবে তারা, তাই দুটো রুম তো অবশ্যই দরকার। সাদ সবাইকে সবটা বুঝিয়ে দেয়। সেই মত তারাও কাজে লেগে পড়ে। দুপুরের পর খাবার আশরাফ সাহেবের বাড়ি থেকে আসে। সাদ কয়েকজনের রান্নার লোক রেখে দেয়, কারণ এতজনের রান্না একা তো সম্ভব না আর সময় সাপেক্ষ। তাই কয়েকজনকে রাখা হয়েছে, তারাই রোজ রান্না করবে সবার জন্য। এখন মধ্যরাত, সারাদিনের অবিরাম পরিশ্রমে এখন সবাই ক্লান্ত। সামির অল্প কিছু খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়েছে। সাদ দুটো খাটের ব্যবস্থা করায় তাদের শোয়ার অসুবিধা নেই। সাদ ভাঙা জানালা দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। আজ চাঁদহীন গগন, সেখানে মেঘের ঘনঘটা। হয়তো খুব শীঘ্রই বৃষ্টি নামবে ধরণীতে। সাদ এক পশরা বৃষ্টির আশায় আকাশের পানে তাকিয়ে আছে, কিন্তু বজ্র বিদ্যুতের পরিবর্তে কর্কশ শব্দে তার ফোন বেজে ওঠে। ব্যাঘাত ঘটে সাদের ভাবনায়। সে বিরক্ত হয়। হ্যালো, কি করছেন বেআই সাহেব? সাদ ফোনের দিকে তাকাতেই বুঝে যায় কল কলার মালিককে। সে প্রতি উত্তরে বলে, আকাশের তারা গুনছি। ওয়াও, তাই নাকি? তা খাওয়া দাওয়া করেছেন তো? মানে তারার সংখ্যা তো অনেক, গুনতে গুনতে তো আপনার খিদে পেয়ে যাবে। তাই খাওয়া দাওয়াটা আগে সেরে নিন। এই মেয়ে, তুমি আমার সাথে ফাজলামো করছো? শুরুটা কে করলো? তুমি বাচ্চা? আপনিও তো বাচ্চা নন, তাহলে সোজা কথা সোজাভাবে উত্তর দিন না কেন? লিসা নাকি? বলুন না, আমি শুনছি তো। সাদ থেমে যায় কয়েক মুহূর্তের জন্য। এই মেয়ে এভাবে কেন কথা বলছে? আমাকে ডিস্টার্ব কেন করছো? আমি তো আপনার খবর নিচ্ছিলাম। খবর নেওয়াটা আজকাল ডিস্টার্বের মধ্যে পড়ে নাকি? জানা ছিল না তো। তার উপর আপনি আমাদের পরম আত্মীয়, বড় ভাই, আমাদের জন্য কত কিছু করছেন। আপনার খবর নেব না তো কার খবর নেব? তোমাকে সামনে পাই একবার, তারপরে কে কার খবর নেয় দেখছি। ওই জন্যই বলেছিলাম আমাকে নিয়ে যান, তাহলে তো এখনই আমাকে পেয়ে যেতেন, আপনার সামনেই থাকতাম।
আর আমি যে তোমাকে ছাদ থেকে ফেলে দিতাম তার বেলা? আখি বিড়বিড় করে বলে, আপনি ছাদ থেকে ফেলে দিলে আমি নিচে পড়তেও ইচ্ছুক চৌধুরী সাহেব। কিছু বললে? কই, না তো। তাহলে এমন তোতলাচ্ছ কেন? আমার ইচ্ছা। ফোন রাখো তুমি। আখি আর একটা কথা না বলেও কল কাটে। মুখের উপরই কলকাটা, একবার বলার প্রয়োজনও নেই। তোমাকে আমি একবার সামনে পাই মেয়ে, তোমার হবে। ওদিকে কল কেটে আখি ফোনটা বালিশের পাশে রাখে, মুখ গুজে দেয় বালিশে। এমনটা কেন করছেন মিস্টার চৌধুরী? কেন এমনভাবে নিজের দিকে টানছেন আমায়? কেন আপনাতে বারবার বিলীন হচ্ছি আমি? কেন মত্ত হচ্ছি? আমি যে হারিয়ে যাচ্ছি আপনার মাঝে। আপনার কথা, রাগ, মেজাজি কণ্ঠস্বর, ওই হাসি, সব কিছুতেই হারিয়ে যাচ্ছি আমি। কেন আমি নিজের কঠিন সত্তা হারিয়ে আপনাকে সেখানে স্থান দিচ্ছি মিস্টার চৌধুরী, বলতে পারেন কেন? কেন আমি চুম্বকের ন্যায় আপনার দিকে ধেয়ে যাচ্ছি? কেন আপনার সাথে কথা বলার লোভে এত রাতে কল করেছি আমি? কেন? উত্তর জানা নেই আমার। আমাকে উত্তর দিন মিস্টার চৌধুরী, উত্তর দিন প্লিজ। আপনাকে ছাড়া এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারছি না আমি। শয়নে স্বপনে শুধু আপনিই ধরা দিচ্ছেন। আপনার মুখের ওই হাসি ফুটে উঠছে। আমি আবারও হারিয়ে যাচ্ছি আপনাকে দেখার লোভে। আপনার কণ্ঠস্বর শোনার লোভে আমায় পাগল করে দিচ্ছে। আমি চাইলেও নিজেকে আটকে রাখতে পারছি না। এ কেমন জাদু করলেন আমার উপর? আমি যে আজকাল আপনাকে ছাড়া কিছুই বুঝি না। কেন এমনটা হলো? আমি তো আপনাকে পছন্দ করতাম না, ভয় পেতাম। তাহলে এখন কি হলো? এই ভয় পাওয়া মানুষটাকে কেন চাইছি? কেন তার সঙ্গে মত্ত হতে চাইছি বলতে পারেন? পারেন বলতে? তাহলে কি আমি ভালোবেসে ফেললাম? হারিয়ে ফেললাম নিজেকে আপনার মাঝে? কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। আমি আপনাকে ভালোবাসতে পারি না, কখনোই পারি না। নিজেকে শক্ত আবরণে ঢেকে রাখা আমিকে আপনি দুর্বল কেন করেছেন? কেন আমার হৃদয়ের প্রকোষ্ঠে আপনি ঘূর্ণিঝড় বয়ে আনছেন? থাকতে দিন না আমাকে আমার মতো। চলে যান আমার মন থেকে, চলে যান। আপনি শুধুই আমার কাজিন, আর কেউ না, আর কেউ না। ভালোবাসি না আমি আপনাকে, একটুও ভালোবাসি না। কিন্তু বোকামন প্রশ্ন করে, সত্যিই কি তাই? তাহলে বারবার নিজের মনকে বুঝিয়ে কেন তাকে রাগাতে কল করিস? কেন সে খেয়েছে কিনা জানতে চাস? এটা কি শুধুই দায়িত্ববোধ? সত্যি দায়িত্ববোধ? আখি নিজের মনকে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, দায়িত্ববোধ। শুধুই দায়িত্ববোধ, আর কিছুই না, কিছুই না। কিন্তু মন আর মস্তিষ্কের লড়াইয়ে যে কারো হাত নেই। মস্তিষ্ক যতই বোঝানোর চেষ্টা চালিয়ে যাক না কেন, মন কি আর মানে? নাকি ভালোবাসায় বাধা দেয়? দেয় না তো। আখিও বেসেছে, নিজের অজান্তেই সাতকে নিজের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু এখন মানতে নারাজ। না মানলে কি আর সত্যিটা মিথ্যা হয়, নাকি ভালোবাসা কমে যায়? আখি আর ভাবতে পারে না। নিজের মাথা চেপে ধরে বালিশের ওপর। তার একটু ঘুম দরকার, ভীষণভাবে দরকার। মাঝে পেরিয়েছে 2 দিন, তবে বেশ সুষ্ঠুভাবেই সাদ আর সামির দুজনকেই গ্রামে কাটিয়েছে। না রক্তিম তাদের ডিস্টার্ব করেছে, আর না তার বাড়ির মানুষগুলো। সামির ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিলেও সাদের মন মানেনি। সে ভেবে নিয়েছে নিশ্চয়ই বাপ বেটা নাতি 3 শয়তান মিলে কোনো গোল পাকাচ্ছে। সঠিক সময়ে সেটা প্রয়োগ করবে, আর সেটাই সত্যি হয়েছে। 3 জন মিলে বেশ কায়দায় ছল ছাতুরিতে যুক্ত হয়েছে, সঙ্গী করেছে তাদের কুৎসিত চিন্তা ভাবনাকে। শুধু সঠিক সময়ের অপেক্ষা করেছে তারা। এই 2 দিনে এক মুহূর্তের জন্য আখি সাদকে কল বা টেক্সট করেনি। সাদের অবশ্যই এতে কিছুই যায় আসে না, কিন্তু আখি, সে তো অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছে, মনকে বুঝিয়ে কড়া করছে, ভালোবাসা থেকে আটকাচ্ছে, আর করেছেও। তাই তো 2 দিন কথা বলেনি, নিজেকে শক্ত করে দমিয়ে ফেলেছে। অফিসের অনেক কাজ পেন্ডিং, তাই ওরা 2 ভাই ফিরে এসেছে। যদিও আজকেই আসার কথা ছিল, তবুও গ্রামে আসার পর ভেবেছিল 5 দিনের আগে হয়তো ফিরতে পারবে না, কিন্তু না ফিরলেও উপায় নেই, তাই চলে আসা। ওদিকে অফিসের কাজ, বিয়ের কেনাকাটা সব বাকি। সোমবার সামির সন্ধ্যায় অফিস থেকে ফিরে সোজা চলে গেছে সাজিদের বাড়িতে। উদ্দেশ্য তাকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে যাওয়া। আখি ব্যাপারটা আগেই শুনেছে, তাই তো নিচে আসেনি। সে ভেবেছে সাদও হয়তো শপিং এ যাবে, কিন্তু যখন দেখলো সাদ আসেনি, তখন গুটি গুটি পায়ে নিচে নেমে এসেছে। কেমন আছেন ভাইয়া? না, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু তুমি কোথায় ছিলে? এসে পর্যন্ত তোমার টিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম তুমি বাড়িতে নেই, কিন্তু সাজিকে জিজ্ঞাসা করায় শুনলাম তুমি বাড়িতেই আসো। কি ব্যাপার?
এত চুপচাপ কেন? শরীর খারাপ নাকি? না ভাইয়া, আসলে আমি একটু পড়ছিলাম, সামনে একটা এক্সাম আছে তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম। ওহ গুড। ওদের কথার মাঝে রুবাইয়া বেগম জামাইয়ের আদর যত্নে লেগে পড়লেন। নানান রকমের স্ন্যাক্স জাতীয় খাবারে ডাইনিং টেবিল ভরিয়ে ফেললেন। তখনই বাড়িতে প্রবেশ করলেন জুবায়ের খান। ওনাকে দেখা মাত্রই সামির উঠে দাঁড়ালো, কুশল বিনিময় করলো ওনার সাথে। কেমন আছেন মামা? আর এখানে বসুন প্লিজ। জুবায়ের খান সোফায় বসা সাজি আর আখি রান্নাঘরে চলে গেল। জুবায়ের খান সামিরের ব্যবহারে বেশ আপ্লুত হলেন, তবে মুখে তার রেশ ফুটিয়ে তুললেন না। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর গ্রামের দিকটার খবর কি? সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছে। ওরা সবাই সেই মতোই কাজে লেগে গিয়েছে। আশা করা যায় বিয়ের আগে সব কমপ্লিট হয়ে যাবে। কেউ কোনো সমস্যা করেনি তো? মানে ওখানকার কেউ কিছু বলেছে কি? ওই চেয়ারম্যানের পরিবার ছাড়া আর কেউ কিছু বলেনি। ওনাদের ব্যবহারে যেটা বুঝলাম, আমাদের যাওয়াটা ওনারা পছন্দ করেনি। এমনকি ভাইয়ার সাথে ওনাদের একটা ঠান্ডা লড়াইও হয়েছে। জুবায়ের খান ভাবুক হয় কিছুটা। যেটা ভয় পাচ্ছিলেন সেটাই হয়েছে, কিন্তু এখন কিছু হটবার জায়গাও নেই। যা হয় দেখা যাবে। ঠান্ডায় লড়াই বলতে ঠিক বুঝলাম না। তোমার ভাইয়া কি জেসে ঝগড়া করতে গেছে? না না মামা, ভাইয়া কেন যাবে? ওনারাই এসেছেন, একজন করে আসছেন আর নানার ওপর কথা শুনিয়ে চলে যাচ্ছে। ভাইয়া সহ্য করতে পারেনি, তাই একটু কথা কাটাকাটি হয়েছে। তবে সেটা প্রথম দিন, বাকি দিনগুলোতে ওরা আর আসেনি, আর না কোনো ডিস্টার্ব করেছে। জুবায়ের খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, কোনো সমস্যা মামা? না না, কোনো সমস্যা নেই। তুমি খালি হাতে বসে আছো কেন? কিছু নাও। রুবা, খাবারগুলো টেবিলে দিয়েছ, জামাইকে খেতে ডেকেছ? জামাইয়ের ডাক শুনে সামিরের মনে হাজার রঙিন প্রজাপতি উঠতে লাগলো। এমন ডাক জীবনে সে প্রথমবার শুনেছে, তাও আবার হিটলার শ্বশুরের মুখে। ভালো লাগা তো স্বাভাবিক, সে অদৃশ্যে হাসে। আমি ঠিক আছি মামা, তেমন কিছু খাবো না এখন। আসলে আমি চাইছিলাম সাজিকে নিয়ে একটু কেনাকাটা করতে যাব, আখিকেও নিয়ে যাব। তোমার বাড়ির কেউ যাবে না? আসলে আমরা শুধু আমাদের লেহেঙ্গা আর পাঞ্জাবি মাপ দিয়ে আসবো। শাড়ি পছন্দ হলে ওটাও কিনে আনবো। বাকি কেনাকাটা সব আম্মুরা করবেন। ও, তাহলে রাতের খাবারটা এখানে খেও। আসলে মামা, সামির কিছুটা আমতা আমতা করতে থাকে। সামিরের এমন অবস্থা দেখে জুবায়ের খানের ভ্রু কুঁচকে আসে। সে প্রশ্ন করে, কোনো সমস্যা সামির? আসলে মামা আজকে ভাবছিলাম একটু বাইরে ডিনার করব, তবে আপনি বলছেন যখন, তখন এখানেই। তার কোনো দরকার নেই। বাইরে খেতে ইচ্ছা করছে যখন, তখন খেয়ে এসো। আর আমাদের বাড়িতে তো আসা যাওয়া লেগেই থাকবে। সমস্যা নেই, অন্য দিন হবে। জুবায়ের খানের কথায় সামির বেশ খুশি হলো। জুবায়ের খান সাজি আর আকিকে ঢাক দিয়ে বললেন, সাজি, আখি, এখানে এসো। তারা দুই বোন আব্বুর ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। জি আব্বু। স্বামীরকে কিছু খেতে দাও। আর দুজন রেডি হয়ে নাও, ও তোমাদের দুজনকে নিয়ে শপিংয়ে যাবে। আর যাওয়ার আগে আমার কার্ডটা নিয়ে যেও। না না, তার কোনো প্রয়োজন হবে না মামা, আমি আছি তো। আমি জানি তুমি আছো, তবু বাবা হিসাবে আমার একটা কর্তব্য থাকে। তারপর জুবায়ের খান মেয়েদের দিকে ফিরে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছো যে? জুবায়ের খানের কথা মতো সাজি কয়েকটা স্ন্যাক্সের প্লেট সামিরের সামনে রেখে দেয়। তারপরে আখিকে রেডি হতে বলে, নিজেও তৈরি হতে চলে যায়। আখি তখনও ঠায় দাঁড়িয়ে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জুবায়ের খান প্রশ্ন করে, কোনো সমস্যা আখি? আসলে আব্বু, আমি না গেলে হয় না? কেন আখি, তোমার কি শরীর খারাপ লাগছে? না না ভাইয়া, ঠিক আছি আমি। আসলে এমনি। তাহলে আমি কোনো বাহানা শুনবো না। ভাইয়া যেতে পারছে না, তোমাকে যেতে হবে, নাহলে ড্রেস চুজ হবে কি করে? সাজি চাই ওর বিয়ের শাড়ি লেহেঙ্গা সব তুমি পছন্দ করো। এখন তুমি না গেলে ও কষ্ট পাবে না বলো? এমনি এমনি কেন যেতে চাইছো না, সত্যি করে বলো। তোমার কি শরীর খারাপ? না না আব্বু, আমি একদম ফিট। আমি অবশ্যই যাব। যাই রেডি হয়ে আসি।
বলেই আখি দৌড়ে নিজের রুমে চলে যায়। ও যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামির আর জুবায়ের খান। আখি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সোজা চলে যায় আয়নার সামনে। এতক্ষণ বন্ধ করে রাখা নিঃশ্বাস ছাড়ে, শ্বাস নেয় জোরে জোরে, পিটপিট করে নেত্রজোড়া খুলে তাকায় আয়নার পানে। আপনার সামনে আমি যেতে চাইছি না মিস্টার চৌধুরী। এখনো নিজেকে পুরোপুরি সামলাতে পারিনি আমি। আপনার সামনে গেলে বেহায়া মন আবার আপনার ভাবনায় মত্ত হবে। সারাদিন আপনার কথায় ভেবে যাই আমি। আমি সেটা চাই না। আমি আপনাকে ভুলতে চাই, তাই আপনার সামনে আসা বন্ধ। কিন্তু আপনি যখন আজ শপিংয়ে আসবেনই না, তখন তো আমি যেতেই পারি। আপুও খুশি হবে আর আমিও। কিন্তু সত্যি কি আপনাকে না দেখে আমি খুশি হব? হ্যাঁ, হব। হতেই হবে আমায়। আপনাকে ভুলতে গেলে আপনার আড়ালে থাকতে হবে যে আমায়। আপনার থেকে দূরে, বহু দূরে। আখি আর সাজি রেডি হয়ে সামিরের সাথে বেরিয়ে পড়ে। ঘন্টা খানিকের মতো একটা বিশাল শপিং মলের সামনে তাদের গাড়ি এসে থামে। এটা মূলত ব্রাইডাল মল, তাই মেন শাখা থেকে একটু দূরে অবস্থিত এটি। গাড়ি থেকে নেমে সামির সাজি আর আখিকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করা মাত্রই আখি বেশ অবাক হয়। চারিদিকে শুধু শাড়ি, লেহেঙ্গা আর পাঞ্জাবি, আর এক একটা তেমন সুন্দর আর গর্জিয়াস। আখির চোখের দাহাদা লেগে আসে, ঠোঁটের কোণে ফুটে ওঠে সূক্ষ্ম হাসি। সাজিকে বলে, এই আপু, ছোট থেকে এই শহরে আছি, অথচ এই মলের কথা জানতেই পারলাম না। আজ তো নিজেকে কেমন এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। আমারও আখি, আমি তো এখানকার হদিশ পাইনি। অবশ্য ভালোই হয়েছে, হঠাৎ করে দেখে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে বেশি। তা যা বলেছিস। সাজি আঁকি চলো, ও দেখতেই চলো। ওরা তিনজন ওদিকে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই পেছন থেকে কেউ ডেকে উঠল সামির। তার ডাকে ওরা তিনজনই পেছনে ফিরল। আরে ভাইয়া, তুমি তো বললে আসতে পারবে না। হোয়াট এ সারপ্রাইজ! আসলে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেললাম, ভাবলাম জয়েন করি তোদের সাথে। কেনাকাটা শুরু করেছিস? না, এই তো সবে আসলাম, আর তুমিও এলে। তাহলে তো লেট হয়নি দেখছি। আখি ভুল করেও সামনের দিকে তাকাচ্ছে না, কারণ সামনে হেঁটে যাচ্ছে সাদ, তার প্রাণপ্রিয় পুরুষ। সত্যি কি প্রাণ পুরুষ? হ্যাঁ, প্রাণ পুরুষই তো, নইলে কি তার জন্য মনটা সবসময় এত ব্যাকুল হয়ে কেন থাকবে? আর সে এই পুরুষটির পানে তাকাতে চায় না। আখি ঘূর্ণাক্ষরেও টের পায়নি আজ স্বাদ আসবে। জানলে সে নিজেই আসতো না। কিন্তু বিয়ের দিনগুলোতে সে কি করবে? তখন তো সবসময় দেখা হবে। তখন কি করবি আখি? আখি নিজে তার মনকে উত্তর দিল, তখন ওনাকে ভুলেই যাব। কিন্তু এখন তো ভুলতে পারছে না। এখানে সাদকে দেখা মাত্রই তার মনে অবাধ্য অনুভূতি উকি মারছে। চোখ জোড়া না চাইতেও বারবার সামনে থাকা মানবটির পানে চলে যাচ্ছে। তাই তো টেনে হিচড়ে চোখ দুটোকে নামিয়ে রেখেছে। মোটেও তাকাবে না, দেখাবে না ওই সুদর্শন পুরুষটিকে। কিন্তু না, আখি নিজেই নিজের কথা রাখতে পারে না। বারবার তাকায় সামনে হেঁটে যাওয়া পুরুষটির দিকে, বারবার নিজের চোখ জুড়ায়, শান্তি দেয় নিজের হৃদয়কে। কিছু দূর গিয়ে সামির শাড়ির কাউন্টারের সামনে থামে। সামির আর সাজি মিলে বিয়ের নানান শাড়ি দেখায় ব্যস্ত। সাদ হালকা হেসে কথা বলছে সামিরের সাথে। সাজি অপলক চেয়ে আছে সেই হাসির পানে। এই হাসিতেই বুঝি আবার সে ঘায়েল হলো, হারিয়ে গেল কোনো অজানা জগতে। সাদ সেখানে, আখির দৃষ্টিও সেখানে। নিজের মনকে বোঝাবে বলেও সে বোঝাতে পারেনি। ঠিক নজর কাঙ্ক্ষিত পুরুষটির পানে নিবদ্ধ হয়েছে। তাকিয়ে থাকার মাঝে আখির নজর মেলে সাদের সাথে। সাদ ভ্রু কুচকে তাকায় আখির পানে। আখি সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে, নামিয়ে নেয় নিজের চোখ। কোনো মতে সে আর তাকাবে না তার দিকে। এই শেষ, এই শেষ। কিন্তু শেষ শেষ বলে শেষ তো আর হয় না। সামিরা সাজি শাড়ি পছন্দ করতে থাকলেও আখি সেদিকে তাকিয়ে তাহলে, কিন্তু মনটা তার অন্যদিকে। সাজি বারবার আখিকে শাড়ি চুজ করতে বললেও সে ঠায় দাঁড়িয়ে থাকে। সাদ ধীর পায়ে আখির পাশে গিয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে থাকে তাকে। এরপরে আখির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, এই যে মিস ভাবুক, এত কি ভাবছো? সাদের কথায় আখি কিঞ্চিত কেঁপে ওঠে। জি, কিছু বলছেন? কোন গ্রহে আছো? পৃথিবীতে আছো তো? আখি মিনমিন করে বলে, আপনার সামনেই আছি। আরো আসতে বলে, এই সমগ্র মনটাই আপনাকে ঘিরে আছে। অবাধ্য মন আপনার জন্য তড়পাচ্ছে। সব দোষ আপনার মিস্টার চৌধুরী, সবটা দোষ। আপনি আমাকে এইভাবে কেন ফাঁসিয়ে দিলেন? কি বিড়বিড় করছো? জি, কিছু না।
বলেই আখি সাজের জন্য শাড়ি দেখায় ব্যস্ত হয়ে পড়ে। সাজ কি ভেবেছে কে জানে, সে হয়তো ভেবেছে মেয়েটা কোনো সমস্যায় পড়েছে কিংবা কিছু একটা নিয়ে টেনশন করছে, নইলে এভাবে তো চুপ করে থাকার মেয়ে সে না। অত্যন্ত সে তো আখিকে সেভাবেই চেনে, নাকি আরেকদিন টকের টিপ বলেছিল বলে আজ চুপ করে আছে, কে জানে। মেয়ে মানুষ চেনা বড় ধায়, তারা কখন কি করে কেউ বুঝতে পারে না, এমনকি তারা নিজেরাও না। আখি অনেকক্ষণ সময় নিয়ে সাজিকে একটা শাড়ি বেছে নেয়। শাড়িটা এক দেখায় সবার পছন্দ হয়। সামির তো মজার ছলে বলে, নাইস চয়েস শালিকা, শাড়ি এত বেছে বেছে সুন্দর চুজ করেছ, মানে মনের মানুষ কেমন হবে বোঝাই যায়। আখি চুপ করে থেকে ভাবে, মন তো আপনার ভাইয়াকেই চুজ করে ফেলেছে ভাইয়া, কিন্তু আমি তো এটা চাই না। আর না উনি চান, উনি তো আমাকে পছন্দই করেন না, সেখানে ভালোবাসা তো কোনো দূরের কথা। সাজ সাজি আর সামিরের বিয়ের ড্রেস পছন্দ করতে বলে কোথাও একটা চলে যায়। আখি তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। এতক্ষণ সে অস্বস্তিতে ভুগছিল, বারবার দূরে যেতে চাইছিল সাদের থেকে, কিন্তু এখন যখন সাদ চলে গেছে তখন তার মনে আধার নামলো। ভালো লাগার পরিবর্তে সেখানে হানা দিল আমাবস্যা। আখি ভেবে পায় না এমন এমন দ্বিরূপ মনোভাবের কারণ। হয়তো মন আর মস্তিষ্ক তুমুল হালে যুদ্ধ চালাচ্ছে, একজন ভাবতে বাধ্য করছে তো একজন বাধ্য করছে ভুলে যেতে। শুধু দেখার শেষ পর্যন্ত কে যেতে, মন নাকি মস্তিষ্ক। তবে আখি খুব করে চায় তার মস্তিষ্ক জিতে যাক, হেরে যাক তার মন। বেশ সময় নিয়ে ফেরে সাদ। ততক্ষণে সাজি আর সামিরের কেনাকাটা শেষ। সাজকে দেখে সামির প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলে ভাইয়া? আমাদের তো কেনাকাটা হয়ে গেল, এবার শুধু আখিরটা বাগিয়ে আসে। আমি কিছু নেব না ভাইয়া। সে কি আখি, আমার বিয়ে আর তুই নতুন ড্রেস কিনবি না? কিনবো আপু, তবে আজ না, আজ একটু টায়ার্ড লাগছে। ওকে, আমি দেখছি ব্যাপারটা। তোরা তো ডিনারে যাবি, তো যা, আমি আখিকে সময় মতো তোদের কাছে পৌঁছে দেব। সাদের কথায় আখি বেশ জোরেই বলে ওঠে। তার না শব্দ উচ্চারণে সবাই কেঁপে ওঠে। কি হলো আখি, এমন চিৎকার করলি কেন? না না, মানে আমিও যাই তোদের সাথে, এখানে থেকে কি করব। আখির কথার উত্তরে সাদ কিছু না বলে সরাসরি সামিরকে বলে। তোরা যা, আমি ওকে দেখছি। বলেই সে আখির হাত ধরে টেনে নিয়ে যায়। ওদিকে এমন করে হাত ধরায় আখির মনে উথাল পাথাল শুরু হয়। অনুভূতির চারা দেয় মাথায়। সে একটু সময় নিয়ে নিজেকে সামলে বলে, এভাবে হাত ধরে টানছেন কেন? আমি একা যেতে পারি, ছাড়ুন। সাদ হাত ছেড়ে দেয়। আখির সামনে দাঁড়িয়ে বলে, কাপলদের মধ্যে যাওয়ার খুব শখ দেখছি। মোটেও আমার কোনো শখ নেই, আমি তো এখানে আসতেই চাইনি, তো ভাইয়া জোর করে নিয়ে এসেছে। কেন আসতে চাওনি? এমনি। এমনি এমনি কেউ আসতে চায় না? হ্যাঁ, আমার শরীরটা ভালো না। আখি মিথ্যে কথা বলে, নইলে এখন কথায় কথা বাড়বে, তর্ক হবে, যেটা সে মোটেও চায় না। সাদ কিছুক্ষণ আখির দিকে তাকিয়ে থেকে বলে, এখানে দাঁড়াও, আমি আসছি। বলেই সে চলে যায়। ফিরে আসে মিনিট দুয়েক পরেই। এসে আখির হাতে ধরিয়ে দেয় দুটো শপিং ব্যাগ। এতে কি? ড্রেস। বাড়ি গিয়ে দেখো, যেটা পেয়েছি সেটা এনেছি। তোমাকে নিয়ে ঘুরে ঘুরে ড্রেস কেনার সময় এখন নেই। আমার এসব প্রয়োজন ছিল না, আপনি বেকার কষ্ট করলেন। সেটা তোমাকে বলতে হবে না। আখি মুখে দরকার ছিল না বললেও মনে মনে বেশ খুশি হয়েছে। সাদ তাকে আবার পছন্দ করে ড্রেস কিনে দিয়েছে। যেটা দিয়েছে সে সেটাই পরবে, সেটাই যত্নে আগলে রাখবে। পরক্ষণেই সে তার ভাবনায় ফুল স্টপ লাগায়, নিজেকে অদৃশ্য চর মেরে বলে, আবার এসব ভাবছিস? এভাবে কি ওনাকে ভুলতে পারবি? আরও তো ওনার দিকে চলে যাচ্ছিস তুই, হারিয়ে যাচ্ছিস ওনার মাঝে। কি হয়েছে বলো তো তোমার? কোথায় হারিয়ে যাচ্ছ? আপনাতে। হোয়াট? না মানে বাড়ি যাব। আগে সাঁচি আর স্বামী ডিনার করুক তারপর। আমি তো ওদের সাথেই যেতে পারতাম, এখানে কেন আটকে রাখলেন? কারণ তুমি ওদের প্রাইভেসিতে বগরা দিতে। এখন কথা না বলে চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি বাড়ি যাব। এক কথা আমি বারবার বলবো না, এসো। বলে সাদ হাঁটা শুরু করে। আখি আর কি করবে, বাধ্য মেয়ের মতো সেও সাদের পেছন পেছন হাঁটছে আর বিড়বিড় করে বলছে, মজা নিচ্ছেন তো? সব ইচ্ছে করে করেছেন আপনি, তাই না? ইচ্ছে করে নিজের দিকে টানছেন, আমাকে দুর্বল করে দিচ্ছেন আপনার প্রতি, তাই তো? কিন্তু এমনটা কেন করছেন? এভাবে প্রতিশোধ নিতে চাইছেন আপনি? ভালো তো বাসেন না।
তাহলে দূরে থাকেন না কেন? কেন দায়িত্ববোধ দেখাচ্ছেন? এতে যে আমি আরো দুর্বল হয়ে যাচ্ছি। পাগল পাগল লাগছে আমার নিজেকে। কখনো না দুর্বল হয়ে অনুভূতি প্রকাশ করে ফেলি আবার। তখন কি হবে? সেই তো অপমান করবেন, দূরে সরিয়ে দেবেন। তার থেকে এক্ষুনি চলে যান। এভাবে কাছের কেন ডাকবেন না, অধিকার ফলাবেন না, একদমই না। সাদ নিচের গাড়িতে গিয়ে বসে, আখিকে বসতে বললে সেও উঠে বসে, তবে কোনো কথা বলে না। তবে আর চোখে ঠিক বারবার সাদের পানে তাকায়, চোখ জুড়ায় নিজের, ভাবে ছেলেটার মাঝে কি এমন আছে। ওই তো রাগী আর বদমেজাজি, তবে মন থেকে খুব ভালো, আর সেটাই হয়তো তাকে ফাঁদে ফেলার মূল কারণ। নইলে নিজের 21 বছরের জীবনে কারো দিকে ভালো করে না তাকানো মেয়েটাও কাউকে ভালোবেসে ফেলবে, এটা ভাবার যায় না। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামে একটু রেস্টুরেন্টের সামনে। সাদ আখিকে নিয়ে নেমে যায়, গিয়ে বসে একটি টেবিলে। আজ রেস্টুরেন্টে একটু বেশি ভিড়। সাদ ওয়েদারকে ডেকে নিজের খাবার অর্ডার করে। আখিকে করতে বললে সে বলে আমার খিদে নেই। সাদ নিজেই আখির খাবারটা অর্ডার করে দেয়। আমি তো বললাম খিদে নেই, তাও কেন খাবার অর্ডার করলেন? খিদে থাকবে কি করে? অন্য কি গিলে খিলে খিদে কি থাকে? সাদের কথায় আখি কিছুটা থতমত খায়, ঢোক গিলে বলে, এই রে, উনি কি সব বুঝে গেছেন? বুঝে গেছেন আমি ওনার দিকে তাকিয়েছিলাম? হ্যাঁ, তাই হবে, নইলে এমনভাবে কেন বলবেন? আখি চুপ হয়ে যায়, বুকের মধ্যে হাতুড়ি পেটা শুরু হয় তার। ভাবতে থাকে সাদ তার সম্পর্কে কি ভাবছে। খারাপ কিছু ভাবছে কি, নাকি ভাবছে আমি হ্যাংলামো করছি। উফ, আর ভালো লাগে না, কেন যে এখানে আসলাম, ধুর। ততক্ষণে খাবারও চলে আসে, সাদ খেতে শুরু করে, আখিকেও খেতে বলে। আখি চুপচাপ খেতে থাকে, ঠিক করে না সে সাদের দিকে তাকাবে না, আর না কোনো কথা বলবে। কিন্তু মনে মনে এসব ভাবলেও মন তার ওয়াদা ঠিক করে পালন করতে পারে না, সঙ্গে সঙ্গে বেইমানি করে। তাই তো লাজ লজ্জা ভুলে আবার সে সুদর্শন মানবটির পানে চায়। অপর টেবিলে থাকা কয়েকজন মেয়ে সাদের দিকে তাকিয়েছিল আর ফিস ফিস করে বলছিল, কি হ্যান্ডসাম রে, ফটোর থেকেও বাস্তবে আরো সুন্দর। ইস, ওনাকে যদি একবার পেতাম। চুপ কর বেয়াদব, দেখছিস না মেয়ে নিয়ে রেস্টুরেন্টে এসেছে, নিশ্চয়ই ওনার গার্লফ্রেন্ড হবে। কিন্তু আমি যতদূর জানি উনি তো সিঙ্গেল, আর যে এসেছে সে ওনার বোনও হবে। স্যার, বোনকে নিয়ে একা বের হবেন না, হলে পুরো পরিবার নিয়েই আসবেন। তুই দেখছিস খুব জানিস ওনার ব্যাপারে। কি ব্যাপার বলতো? আরে উনি তো আমার ক্রাশ, আর ক্রাশ কি করছে না করছে, কি করতে পারে, তার খবর তো একটু রাখতেই হবে, তাই না? ক্রাশ আর তোর ডুবে ডুবে পানি খাওয়া তোর বার করছি, আর আগেই যাই একবার কথা বলে আসি। ভুল করেও ওই কাজটা করিস না বোন, উনি যা রাগী, কোনো মেয়েকে নিজের আশেপাশে ঘেঁষতে দেয় না। এই বয়সে কেন ওনার ঝাড়ি খেতে যাবি তুই? চুপ করতো বলেই সে সাদের কাছে চলে যায়। নিজের পাশে কোনো অচেনা মেয়ের উপস্থিতি টের পেয়ে একটু বিরক্ত হয় সাদ। আখি মেয়েটার দিকে তাকাতেই দেখে মেয়েটি সাদের দিকে কেমন হা করে তাকিয়ে আছে। তার বেশ রাগ হয়, কেন অন্য কোনো মেয়ে এভাবে সাদের দিক তাকিয়ে থাকবে, কেন নিজের চোখ জোড়াবে, সে তাকিয়ে থাকবে। সেই অধিকার তার, আর কারো না। আর নিজের অধিকার সে বুঝে নেবে। পরক্ষণে আখি আবার বিরক্ত হয় নিজের ভাবনার প্রতি। এই মনটাও হয়েছে এক সব সময় উল্টাপাল্টা চিন্তা করা ভাবনা। কিছু চাই? জি, আপনার সাথে একটা সেলফি নিতে চাই। আমাকে কি আপনার কোনো সেলিব্রিটি মনে হয়? সেলিব্রিটি তো আপনি, তো বড় বিজনেসম্যান, কত বড় মাপের একজন মানুষ, একটা সেলফি তো। সরি, আই এম বিজি নাও, আপনি আসতে পারেন। মেয়েটি সাদের কথায় বেশ অপমানিত বোধ করে, আখির দিকে একবার তাকিয়ে চলে যায় নিজের টেবিলে। ওদিকে মেয়েটি চলে যাওয়ার পর সাদ পুনরায় স্বাভাবিকভাবে খেতে থাকে, যেন কিছুই হয়নি। তবে আখি মনে মনে বেশ খুশি হয়েছে, আর ভাবতে থাকে সে যদি সাদের সাথে একটা ফটো তুলতে চায় তাহলে সাদ কি বলবে, মানা করবে কি, নাকি তুলতে দেবে, কোনটা? খাচ্ছ না কেন? জি, হ্যাঁ খাচ্ছি তো। খাওয়া শেষে সাদ আকিকে নিয়ে বেরিয়ে পড়ে। সামিরদের কাছে আকিকে দিয়ে সেও রওনা দেয় বাড়ির দিকে। সাজি বারবার করে সাদকে তাদের বাড়িতে যেতে বলেছিল, কিন্তু সে যায়নি। তবে আখি একবারও বলেনি সে ঠায় দাঁড়িয়েছিল। তবে আজকের দিনটা তার কাছে অনেক মূল্যবান হিসেবে কেটেছে।
মন আর মস্তিষ্কের লড়াইয়ে তার মন তৃপ্ত হয়েছে। স্বাদের সঙ্গ পেয়ে হাজার প্রজাপতি ডানা মেলে উঠছে সেখানে। আজকের জন্য আপাতত এটাই থাক, নইলে এবার আর রাতে তার ঘুম হারাম হবে। এই কঠিন পুরুষের কথা ভেবে ভেবে হয়তো তার সারা রাত তার পার হতে হবে। সাত চলে যায়, তবে যাওয়ার আগে আখির দিকে ফেরে না, আর না কোনো কথা বলে। দুজনের মনে কি চলছে স্বয়ং তারা আর সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না, আর না জানতে পারবে।